আমাদের কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেগুলো আমি একটু বলে নিয়ে আমরা মডেল সম্পর্কে আলোচনা করছি। তো শুরুর দিকে আমরা এই পার্মানেন্ট ম্যানেজ সিনক্রোনাস যে মেশিনটা আছে সেটার কন্ট্রোল সম্পর্কে একটু দেখে নিই, যে পার্মানেন্ট ম্যানেজ সিনক্রোনাস মেশিন যেগুলোতে থাকে, এখানে ছবিতে যেটা ব্লক ডায়াগ্রাম আকারে দেখানো আছে সবার ডানে এবং উপরে, এটা হলো একটা পার্মানেন্ট ম্যানেজ সিনক্রোনাস মোটর। তো কনসিডারেশন হচ্ছে যে এটা একটা ইন্ডাস্ট্রিতে অথবা কোনো একটা অটোমেশনে লাগানো আছে এই মোটরটা বা এই মেশিনটা, এবং এই মোটরটার সাথে একটা এনকোডার কানেক্টেড আছে। তো এনকোডারের কাজ হচ্ছে যে মোটরের যে অ্যাঙ্গুলার পজিশন, সেই অ্যাঙ্গুলার পজিশনটাকে সে কি করবে, লগ করবে, অর্থাৎ সে রেকর্ড করবে। তাহলে সে ডিটেক্ট করতে পারে যে এই মোটরের অ্যাঙ্গুলার পজিশনটা এখন কি অবস্থায় আছে। এরপরে এই সিগন্যালটাকে দুটো জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, একটা হচ্ছে স্পিড ডিটেকশনের এই পার্টে পাঠিয়ে দেওয়া হয়, আর একটা পাঠিয়ে দেওয়া হয় এই জায়গাতে, গেইন যেখান থেকে অ্যাডজাস্ট হয়। আচ্ছা, একটু উদাহরণ দিই। ধরা যাক এখানে কমান্ড পালস দেওয়া আছে এবং এখানে এমন ভাবে পালসটা সেট করা আছে যে এই মোটরটা 1000 আরপিএম এ ঘোরার কথা। তাহলে এই মোটরটা এখন 1000 আরপিএম এ ঘোরার কথা, কিন্তু বাস্তবিক দেখা যাচ্ছে মোটরটা 1000 আরপিএম এ ঘুরছে না, এটা হয়তো 900 আরপিএম এ ঘুরছে। সেক্ষেত্রে কি হবে, 900 আরপিএম এ যদি ঘুরতে শুরু করে তাহলে এনকোডার করবে কি, সেটার অ্যাঙ্গুলার পজিশনটাকে ডিটেক্ট করে এখানে পাঠিয়ে দিবে এবং এই স্পিড ডিটেকশনে পাঠিয়ে দিবে। তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গুলার পজিশন থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ক্যালকুলেট করা যাচ্ছে বা স্পিডটা ক্যালকুলেট করা যাচ্ছে। এখান থেকে দেখা যাবে যে মোটরটা আসলে 900 আরপিএম এ ঘুরছে। তো এখানে যখন এটা হচ্ছে একটা ইরর সিগন্যাল, যেখানে কমান্ড থেকে শুরু করে মেজার যে সিগন্যালটা থাকছে এটার যে ডিফারেন্সটা সেটাই আসলে এখানে চলে আসে। তাহলে যদি কমান্ড থাকে 1000 আর বাস্তবে যদি ঘুরে 900, তাহলে 100 এই ভ্যালুটা ডেরিভেশন কাউন্টার তখন কাউন্ট করবে। বিপরীত হতে পারে, যেটা যদি 1000 আরপিএম এ ঘুরতে বলছে, এই 1100 আরপিএম এ কোনো কারণে ঘুরছে, তখন সেখানে কি হয়ে যাবে, 1100 এখানে চলে আসবে। 1100 চলে আসলে কি এখানে কি হয়ে যাবে, -100 এটার কাউন্টারে চলে আসবে। অর্থাৎ এই যে ঘুরছে, ঘোরার ইররটা কত, ওই এরারটাই এখানে আসলে দেখা যাবে যে ডেরিভেশন কাউন্টারে এরারের মানটা কত আসছে, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, কত ভ্যালু ইত্যাদি। স্যার আরেকবার একটু স্যার। আচ্ছা, প্রথমে হচ্ছে এই মোটরটা একটা কোনো ইন্ডাস্ট্রি বা অটোমেশনে ঘুরছে। তো আমরা যে কোনো একটা অটোমেশন বা ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ হলো যে সঠিক স্পিডে বা সঠিক আরপিএম এ ঘোরা, এটা প্রোডাকশনের জন্য অত্যাবশ্যকীয় শর্ত। তোমরা সবাই জানো যে যেমন কাগজের যে মিলগুলো আছে বা পেপার মিলগুলো আছে, সেগুলো তো আসলে এই ধরনের মোটর ইউজ করা হয়। যদি মোটরটা একটু বেশি জোরে ঘুরে তাহলে দেখা যাচ্ছে কাগজটা হয়তো ছেড়ে যাবে, আর যদি মোটরটা আস্তে আস্তে ঘুরে কাগজটা ভাঁজ খেয়ে পুচড়ে যাবে। তো এই যে প্রবলেমগুলো ইন্ডাস্ট্রিতে সবসময় ফেস করতে হয়, এই জন্য অলওয়েজ এটাকে কি করতে হয়, ক্লোজ লুপ কন্ট্রোলের মাধ্যমে রাখতে হয়। এখন এখানে যে মোটরটা দেওয়া আছে, এই মোটরটাকে এখন আমাদের সঠিক আরপিএম এ ঘোরাতে হবে। কিভাবে ঘোরাতে হবে, কথার কথা এই মোটরটাকে এখন 1000 আরপিএম এ ঘোরার দরকার। তো কমন পালসের কাজ হচ্ছে, এটা হলো কম্পিউটারাইজড, এখান থেকে প্রথমে একটা সিগন্যাল আসবে, সেই সিগন্যালটা এমন ভাবে আসবে যেন সেই মোটরটা 1000 আরপিএম এ ঘুরতে পারে। দেখা গেল কোনো কারণে এই মোটরটা 1000 আরপিএম এ ঘুরতে পারলো না, তো কত আরপিএম এ ঘুরছে, কথার কথা 900 আরপিএম এ সে ঘুরছে, 100 আরপিএম কম আছে। এনকোডারের কাজ হচ্ছে সেটা ডিটেক্ট করা। এনকোডারের কাজ হচ্ছে অ্যাঙ্গুলার যে পজিশনটা আছে সেটা সে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে সে এই স্পিড ডিটেকশনের এইখানে এবং এইখানে ডাটাটা পাঠিয়ে দেবে। এটাকে বলা হচ্ছে পালস ফিডব্যাক, মানে ফিডব্যাক করছে সে। ফিডব্যাক করলে দেখা যাবে যে এখানে 900 চলে আসলো এবং আমার কমান্ড ছিল 1000। 1000 এটা হচ্ছে কমান্ড, আর মাইনাস হচ্ছে এখানে 900, তাহলে আমার এরারের মান আসলো 100। এই 100টাই হলো ডেভিয়েশন কাউন্টার। তো বিপরীতটা হতে পারে যে ওভার স্পিডিং হয়ে গেছে, যে আমরা 1000 আরপিএম এ ঘুরতে বলছে, সে 1100 আরপিএম এ ঘুরছে, এটা হতে পারে। ওভার স্পিডিং এর ক্ষেত্রে যেটা হবে, এখানে এনকোডারে চলে আসবে সেই পজিশনটা, সেই পজিশনটা এসে পরে আবার সে এখানে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিয়ে সে দেখবে যে এখানে এখন 1100 আরপিএম এ ঘুরছে, তো ওভার স্পিডিং হয়ে গেছে, এরারের মানটা এবার নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এখানে আসবে -100। এখন কি হবে, যে এখানে গেইন, যে তার যে এখানে আসলে পিআইডি কন্ট্রোলার এটাকে বলা হচ্ছে, যে প্রপোর্শনাল প্লাস ইন্টিগ্রাল প্লাস ডেরিভেটিভ গেইন এখানে হয়। তো এখানে প্রপোর্শনাল ইন্টিগ্রাল গেইন, যেটা আমরা এখানে শুধুমাত্র প্রপোর্শনাল গেইনটা নিয়ে আলোচনা করছি, যে এখানে একটা কি করতে হবে, যে এখানে যে ডেভিয়েশন যে কাউন্টারটা আছে, ডেভিয়েশন মানে হচ্ছে এরার, ডেভিয়েশন মানে যতটুকু ডেভিয়েট হয়ে গেছে, মানে ডানে বামে চলে গেছে, সেটা হলো ডেভিয়েশন।
এবার সে কি করবে, এখানে একটা গেইন একটা ব্লক দেওয়া আছে, এইখানে সে ইনপুটটা দিবে। এটার কাজ হলো যে এখানে যদি 0 আসে তাহলে এখানে কোনো কিছু গেইন হবে না বা লস হবে না, তাহলে সরাসরি সিগন্যালটা এখানে পাস হয়ে যাবে। এটা কোন ক্ষেত্রে হবে, যে কমান্ডো আছে 1000, মোটরটা ঘুরছে 1000 আরপিএমে, আর এখান থেকে সোজা চলে আসলো এখানে 1000, ডেভিয়েশনের কাউন্টারের মান হলো 0, ডেভিয়েশন কাউন্টারের মান 0 হলে এই পজিটিভ যেটাকে পজিশন গেইন, যেটা পজিশন গেইনটা পজিটিভ বা নেগেটিভ কোনো ভ্যালু না দিয়ে যেটা ইনপুটে ছিল সেটাই জাস্ট এখানে পাঠিয়ে দিবে। যদি এমন হয় যে না কম আরপিএম করছে 900 আরপিএম, তখন এখানে কি হবে, ডেভিয়েশন কাউন্টার আসবে 100, আসার পরে সে পজিশন গেইনের মাধ্যমে একটা পজিটিভ গেইনকে সেখানে পাঠাবে, এবং পাঠানোর পরে সে কি হয়ে যাবে, যে পজিশনের পর এখানে একটা স্পিড গেইন আছে। স্পিড গেইন আর পজিশন গেইনের পার্থক্য হচ্ছে যে মানে স্পিড সেম থাকলেও মোটরের পজিশনও অনেক সময় অ্যাডজাস্ট করতে হয়, যে ঠিক আছে একই স্পিডে ঘুরবে কিন্তু মোটরের পজিশনটা একটু আমি চেঞ্জ করবো, সেটাও সম্ভব। যদি দেখা যায় যে মোটরের পজিশন ঠিক আছে কিন্তু স্পিড চেঞ্জ হয়ে গেছে, তাহলে পজিশন গেইনের এখান থেকে সিগন্যালটা এখানে চলে আসবে, স্পিড ডিটেকশনে এসে যে এররটা পাওয়া যাবে সেটা স্পিড গেইন তখন কি করবে, সেটা অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পরে এখানে একটা ভ্যালু দিয়ে দিবে। আচ্ছা, এই ব্লকের কাজ হচ্ছে যে আমরা একটু পরে যখন ম্যাথমেটিক্যাল মডেলটা পড়বো তখন দেখবো যে একটা পার্মানেন্ট ব্যালেন্স সিনক্রোনাস মোটরের যে টর্কটা জেনারেট হয় সেই টর্কটা আসলে কারেন্টের উপর ডিপেন্ড করে। কোন কারেন্টের উপর ডিপেন্ড করে, আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে। এই কারণে আমরা যদি মোটরটাকে একটু জোরে ঘোরাতে চাই তাহলে আমাকে আর্মেচার কারেন্ট একটু বাড়িয়ে দিতে হবে। এই কাজটা করে হচ্ছে কারেন্ট গেইন। অর্থাৎ যখন এখান থেকে সিগন্যালটা আসবে যে স্পিড বাড়াতে হবে, এই কারেন্ট গেইনের কাজ হচ্ছে তখন সে একটু কারেন্টের মানটা বাড়িয়ে দেবে, বাড়ায় দেওয়ার মাধ্যমে মোটর স্পিডটাকে বাড়িয়ে দেবে। বাড়ায় দেওয়ার পর আবার এনকোডারটা সেন্স হবে, আবার এটা ফিডব্যাক হবে। আর বিপরীত যদি হয় যে না এটা স্পিডটা কমে গেছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এনকোডার থেকে এখানে আসবে কথা 1100, এখানে চলে আসবে 1100, ডেভিয়েশন হয়ে যাবে -100। -100 হলে পজিশন গেইন কি করবে, পজিশন গেইন যদি দেখে যে না পজিশন ঠিক আছে শুধু স্পিড ভেরিয়েশন, তাহলে পজিশন গেইন কিছুই করবে না, সোজা ডাটা পাঠিয়ে দিবে। এখানে এসে ভ্যালুটা দেখা যাবে -100, তখন স্পিড গেইন করবে কি, গেইনটা এখানে মাইনাস করে দেবে, কমাই দিবে। কমাই দিবে কিভাবে, কমাই দিতে গেলেও আবার টর্কটা কমাই দিতে হবে, টর্ক কমাই দিলে মোটর স্পিড কমে যাবে, কারণ মোটর একটা লোডে চলতেছে, যখনই তুমি টর্ক কমিয়ে দিবা তখন অবশ্যই স্পিডটা কমে যাবে। তখন সে কারেন্ট গেইনটা। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ কি বলো স্যার, মোটরের আরপিএম আর স্যার কমান্ড পালস যদি সেম থাকে তাহলে স্যার দেন কি হবে? তাহলে কি হবে, দেখো মনে করো মোটরের কমান্ড পালসও 1000, মোটরে 1000, পজিশনও ঠিক আছে, স্পিডও ঠিক আছে। এনকোডার এটা সেন্স করবে, এখানে পাঠাবে, এখানে পাঠাবে। প্রথমে দেখবে যে এখানে 0 আছে, ডেভিয়েশন নাই 0, তাহলে এই গেইন আর কোনো রকম চেঞ্জ হবে না, আনচেঞ্জ থেকে যাবে। এখানে আগে যে সিগন্যালটা সে দিচ্ছিল একই সিগন্যাল সে কন্টিনিউ করতে থাকবে, স্পিড গেইনের এখানে একই সিগন্যাল সে কন্টিনিউ করতে থাকবে, এখানে কারেন্ট একই সিগন্যাল কন্টিনিউ করতে থাকবে। তিনটা ব্লকে সেম সিগন্যাল কন্টিনিউ করতেই থাকবে, কারণ যেহেতু কোনো চেঞ্জ নাই, যা দরকার তাই আছে। শুধুমাত্র তারা অ্যাকশন নিবে তিন ক্ষেত্রে। একটা হচ্ছে যদি সে বেড়ে যায়, বেড়ে গেলে কমাই দিবে, কমায় গেলে বাড়িয়ে দিবে। তো এই কমা বাড়ার কাজটা করবে এই কারেন্ট লুপটা। কারণ হচ্ছে যে মোটরকে যখন আমাকে স্লো ডাউন করতে হবে তখন মোটরের টর্ককে আমাকে কমাই দিতে হবে, টর্ককে কমানোর রাস্তাই হচ্ছে কারেন্টকে কমিয়ে দেওয়া, তখন সে কমে যাবে। আর যদি কারেন্ট বাড়িয়ে দেওয়া হয় তাহলে স্পিডটা বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর আছে, যে ধরো তোমার মোটরটা সমান আরপিএমে ঘুরতেছে ঠিকই, কিন্তু এই পজিশনটা থাকার কথা ছিল এই জায়গাতে, এই পজিশনটা কোনো কারণে আগায় যায়, এই জায়গায় হয়ে বসে আছে মনে করো, এইটাকে অ্যাডজাস্ট করতে হয়। এমনও সিচুয়েশন আসে যে স্পিডে কোনো চেঞ্জ নেই, কিন্তু পজিশন যেটা এখানে থাকার কথা ছিল সেই পজিশনটা এখানে না হয় এখানে চলে আসছে, ধরো 100 ডিগ্রি বা 150 ডিগ্রি বেশি হয়ে আছে। তখন কি করতে হয়, তখন পজিশন গেইন যেটা অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ, যে তখন আমাদের এনকোডারটা কি করে পজিশনটাকে সেন্স করে, অ্যাঙ্গুলার পজিশনটা, তখন এই পজিশন গেইনটা তখন একটা পজিটিভ সিগন্যাল পাস করে। স্পিড গেইন থেকে নতুন কোনো সিগন্যাল বের না হয়, এই বাড়তি সিগন্যালটাই সরাসরি ভাবে এখানে চলে আসে। ক্ষণিকের জন্য কারেন্টের মানটা একটু বেড়ে গিয়ে এই পজিশনটা তখন অ্যাডজাস্ট হয়ে গিয়ে আবার আগের অবস্থায় চলে আসে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে খালি পজিশনটা অ্যাডজাস্ট করে কন্টিনিউয়াস করতে হয়, মানে স্পিডটাকে কন্টিনিউ করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে স্পিডেরও ভেরিয়েশন থাকে, তখন স্পিডটাকেও অ্যাডজাস্ট করতে হয়। কোনো কোনো সময় পজিশন এবং স্পিড দুটোকে অ্যাডজাস্ট করতে হয়। তো এই তিনটা ক্ষেত্র আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আসে। তো এটা হলো একটা কমপ্লিট কন্ট্রোল ব্লক ডায়াগ্রাম, এবং এখান থেকে আমরা দেখবো যে এটা কিভাবে আসলে করা হয়ে থাকে। এটা কি মোটামুটি বোঝা গেছে যে এটা কিভাবে হয়? তাহলে আমি পরের আলোচনায় যেতে পারি।
ঠিক আছে, এখন মনে হচ্ছে না মোটামুটি বুঝতে পেরেছি। এখন আমরা এখানে একটু চিন্তা করি যে আমাদের এখানে যে মোটরটা দেওয়া ছিল, আমি আরেকটু আগে থেকে শুরু করি, একটু হয়তো রিভাইজ করলে সুবিধা হবে। আমাদের মোটরের বেসিক কনস্ট্রাকশনটা ছিল আসলে এটা, অর্থাৎ এই মোটরের এটা ছিল পার্মানেন্ট ম্যাগনেট, এর মধ্যে একটা নট কোনো সাউথ পোল সিলিন্ডার ঘুরতেছিল। এখন আমাকে এই মোটরের মডেলটা তৈরি করার জন্য ডাইরেক্ট অ্যাক্সিস এবং কোয়াড্রেচার অ্যাক্সিস কল্পনা করতে হচ্ছে। তো এখানে দেখানো আছে এখানে হচ্ছে ডি অ্যাক্সিস, এটা হচ্ছে কিউ অ্যাক্সিস। এটা কিভাবে আমি একটু বলে দিই। যেহেতু এখানে আমার পার্মানেন্ট ম্যাগনেটের সেগমেন্ট আছে 4টা, তো কাজে এটা যদি নর্থ পোল হয় তাহলে এটা হলো ডি অ্যাক্সিস, তাহলে এটা হবে সাউথ পোল। তাই যদি হয় তাহলে এটার সাথে এখানে আরেকটা ডি অ্যাক্সিস থাকবে, এটা যদি নর্থ পোল এখানে হয় তাহলে এখান থেকে ডি অ্যাক্সিস নর্থ পোল। তো কথা হলো যদি এখানে 4 পোল হয়ে থাকে, 4 পোল মেশিনের ক্ষেত্রে ডি অ্যাক্সিস এবং কিউ অ্যাক্সিসটা হবে 90 ডিগ্রিতে। কিন্তু যদি 4 পোল না হয়ে থাকে, এই দুটো ম্যাগনেট যদি না থাকে, এই দুটো ম্যাগনেট যদি না থাকে, শুধুমাত্র এই ম্যাগনেটটাই যদি থাকে, তাহলে আমার যেদিক দিয়ে নর্থ পোলটা বেরোচ্ছে সেদিকে হবে ডাইরেক্ট অ্যাক্সিস, এবং ডাইরেক্ট অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি করে থাকবে হচ্ছে কোয়াড্রেচার অ্যাক্সিস। তো এদিকে যদি ডি অ্যাক্সিস থাকে 90 ডিগ্রিতে কোয়াড্রেচার অ্যাক্সিস থাকবে, আর যদি 4 পোল মেশিন হয় তাহলে কোয়াড্রেচার অ্যাক্সিসটা 45 ডিগ্রিতে থাকবে। এটা কিভাবে থাকবে সেটা আমি একটু দেখাচ্ছি। সেটা হলো এইভাবে যে এখানে যেমন এক পেয়ার অফ মানে পোল আছে, যে এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট রোটর হিসেবে বসানো আছে, সে রোটর হিসেবে বসানো আছে, এবং এখানে সেই রোটরের নর্থ পোলটা এবং এখানে সাউথ পোলটা আছে। সুতরাং এই হিসাবে এটা হলো ডাইরেক্ট অ্যাক্সিস, এবং কোয়াড্রেচার অ্যাক্সিস হবে ঠিক তার 90 ডিগ্রিতে, যেমন পরের ছবিতে দেখানো আছে। আমি একটু দেখাই, এই যে এই ছবিতে ওই মোটরটাকে এখানে আরেকভাবে আঁকানো হয়েছে। সেখানে কি দেখানো হচ্ছে, সেখানে দেখানো হচ্ছে যে মোটরের এই বাইরের বডিটা হচ্ছে স্টেটর, ভিতরের বডিটা হচ্ছে রোটর। এই রোটরের একটা ডিএক্সিস আছে, ডিএক্সিস মানে অবধারিত হবে এখানে নর্থ পোলটা আছে, এবং এখানে নর্থ পোল থাকা মানে সাউথ পোলটা অবশ্যই তার বিপরীত পাশে আছে। এবং যেহেতু এটা একটা 2 পোল রিপ্রেজেন্টেশন, সেই 2 পোল রিপ্রেজেন্টেশনের জন্য ডি থেকে কিউ অ্যাক্সিসটা ঠিক 90 ডিগ্রিতে এখানে অবস্থান করছে। তো এখানে মনে রাখতে হবে যে ডাইরেক্ট অ্যাক্সিস এবং কোয়াড্রেচার অ্যাক্সিস এটা যেহেতু পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ডের সাথে সম্পর্কিত, এবং সিঙ্ক্রোনাস মেশিনের আমরা যেটা জানি যে আর্মেচারটা হচ্ছে স্টেশনারি এবং ফিল্ড হচ্ছে রোটেটিং, কাজে যখন ফিল্ডটা রোটেট করবে তখন কিন্তু ডিকিউ তার সাথে সাথে রোটেট করবে। অর্থাৎ আমরা এখানে যখন এই মেশিনটা ঘুরছে এখানে, তখন কি হচ্ছে রোটরে এখানে আসলে রোটরে এখানে যে পোলটা আছে নর্থ পোলটা, অবশ্যই ফিল্ডটা কি হচ্ছে ঘুরছে, কারণ সিঙ্ক্রোনাস মেশিনের সংজ্ঞাতে বলা ছিল যে আর্মেচার হচ্ছে স্টেশনারি, ফিল্ড হচ্ছে রোটেটিং। কাজে ডিকিউ যেহেতু ফিল্ডের সাথে, কাজে ফিল্ড ঘুরলে ডিকিউ ঘুরছে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের যে এ বি সি 3টা পাওয়ার সাপ্লাই দেওয়া ছিল, এ বি এবং সি, যদি মোটর হয়ে থাকে এই 3টা পাওয়ার সাপ্লাই আমরা পাওয়ার সাপ্লাই দিব সেখানে। আবার যদি সেটা জেনারেটর হয়ে থাকে তাহলে সেখান থেকে আমরা পাওয়ার সাপ্লাই ড্র করবো, পাওয়ার সাপ্লাই নিব। কিন্তু খেয়াল করে দেখো যে আমরা কনস্ট্যান্ট পয়েন্ট থেকে কিন্তু এবিসিটা সাপ্লাই দিচ্ছি। কনস্ট্যান্ট পয়েন্ট মানে আমরা এবিসি তে ইলেকট্রিক্যাল কানেকশনটা দিয়েছি একটা লাগ বা একটা কানেক্টরের মাধ্যমে, যেটা কিনা ফিক্সড হয়ে আছে। এই ফিক্সডটাকে বলা হচ্ছে স্টেশনারি। এই কারণে এখানে যে এবিসি লেখা আছে, যে এ এবং বি এবং সি, এই এবিসি থেকে বলা হচ্ছে 3 অ্যাক্সিস স্টেশনারি ফ্রেম। এখানে অ্যাক্সিস দিয়ে তোমরা বিভ্রান্ত হয় না, এখানে 3 এটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করো, যে এ বি এবং সি এটা আসলে 3 ফেজ বা 3টা কম্পোনেন্ট এখানে আছে। এইটার হচ্ছে স্টেশনারি ফ্রেম, এদেরকে সে অ্যাক্সিস বলতেছে। এই অ্যাক্সিস কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস, সেই অ্যাক্সিস না, ওই অর্থে না আর কি। এখানে অ্যাক্সিস একটা দিক হিসাবে বলতেছে, হ্যাঁ, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, এরকম চারা পরস্পর 120 আছে, এই হিসাবে অ্যাক্সিস বলতেছে। এই অ্যাক্সিস মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের সেই অ্যাক্সিস না আর কি, এটা একটু খেয়াল রাখতে হবে। আর স্টেশনারি অর্থ হচ্ছে যেটা স্ট্যাটিক। স্ট্যাটিক মানে আমরা যে 3 ফেজ পাওয়ার সাপ্লাই যে দিচ্ছি অথবা নিচ্ছি, এটা তো স্ট্যাটিক, এটা তো ঘুরছে না, এই জন্য এটা নাম হচ্ছে স্ট্যাটিক। আচ্ছা, এরপরে দুটো পার্ট আছে যে আমাদের, যে আমরা যদি এই কম্পোনেন্টটাকে দুটো ভাগে ভাগ করি, যেমন একটাকে যদি ডি অ্যাক্সিস এর দিকে একটা কিউ অ্যাক্সিস এর দিকে করি, তাহলে তার সমস্যা হচ্ছে যে ডি কিউটা তো হচ্ছে রোটেটিং ফ্রেম, যেহেতু সে সময়ের সাথে সাথে ঘুরতেছে, কাজে আমাকে কি করতে হবে, প্রথমেই আমরা 3 ফেজ বা 3 অ্যাক্সিস স্টেশনারি ফ্রেম থেকে 2 অ্যাক্সিস রোটেশন ফ্রেমে ডাইরেক্ট কনভার্ট করাটা আমাদের জন্য বেশ কমপ্লেক্স বা অসুবিধাজনক। এই কারণে আমরা কি করি, একটা ইন্টারমিডিয়েট একটা স্টেজ ইউজ করি। এই ইন্টারমিডিয়েট ইউজটা হচ্ছে সেই স্টেশনারি বটে কিন্তু 2 অ্যাক্সিস, ফলে কনভার্সনটা দুইটা ধাপে হয়, একটা হচ্ছে 3 অ্যাক্সিস স্টেশনারি ফ্রেম থেকে 2 অ্যাক্সিস স্টেশনারি ফ্রেম, তারপর 2 অ্যাক্সিস স্টেশনারি ফ্রেম থেকে 2 অ্যাক্সিস রোটেটিং ফ্রেম। এটা একটু আমাদের মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে 3 অ্যাক্সিস স্টেশনারি, তারপর 2 অ্যাক্সিস স্টেশনারি, তারপর 2 অ্যাক্সিস রোটেটিং।
তো এখানে 3 অ্যাক্সিস যে স্টেশনারি ফ্রেমটা আছে সেই 3 অ্যাক্সিস স্টেশনারি ফ্রেম থেকে একটু হিসাব করতে হবে যে আমাদের একটা স্টেশনারি ফ্রেম আলফা কল্পনা করতে হয়। তো আমরা সাধারণত আমাদের ম্যাথমেটিক্সের সুবিধার্থে এটা হলো এক্স অ্যাক্সিসের দিকে কল্পনা করে থাকি, এটা আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। এদিকে আলফা এবং ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা রাখি হচ্ছে বিটাটা। আমরা যদি একটা গ্রাফ প্লট করি, এটা মানে সাদা কাগজের মধ্যে, তাহলে কি করি, এভাবে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসটা প্লট করি। ঠিক এই আলফা বিটাটা ওইভাবে প্লট করা হয়, অর্থাৎ একটা এক্স অ্যাক্সিসের বরাবর আলফাটা প্লট করা হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর এই বিটাটাকে প্লট করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের আলফা এবং বিটা, এবং এরা কিন্তু সময়ের সাপেক্ষে মোটেও ঘুরবে না। তাহলে ঘুরবে কি, শুধুমাত্র ডিকিউটা। কেন ঘুরবে? কারণ যেহেতু তারা ফিল্ডের সাথে সম্পর্কিত, ফিল্ড ঘুরে তার কাজেই তারা ঘুরে, এই হচ্ছে ফ্যাক্ট। এবার আমরা আসি হলো যে এরা যদি ঘুরতে থাকে তাহলে আমরা ধরলাম যে ওমেগা হচ্ছে সে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা সে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি ঘুরছে। এখন সে ঘুরতে 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 এই অবস্থায় আছে। এখন এটার ক্ষেত্রে আমরা একটা অ্যাঙ্গেল পাচ্ছি, সেটা হচ্ছে থিটা। যে থিটার দ্বারা বোঝাচ্ছে যে আমরা যে আলফা বিটা যে অ্যাক্সিসটা ছিল, যেটা স্টেশনারি, এই স্টেশনারি 2 অ্যাক্সিসের থেকে রোটেটিং 2 অ্যাক্সিসটা কত ডিগ্রি ফেজ শিফট হয়ে আছে, বা তার অ্যাঙ্গুলার পজিশনটা কত, অ্যাঙ্গুলার পজিশনটাই হলো আসলে থিটা। এটা একটু মনে রাখতে হবে। এবং এই থিটাটা তার অ্যাঙ্গুলার পজিশন যদি হয় তো ভালো কথা, তাহলে অনুরূপ ভাবে বিটার সাথে কিউ এর অ্যাঙ্গেলও কিন্তু একই হবে, কারণ এই ডি কিউটা হলো 90 ডিগ্রি বা একটা সমকোণ, আবার আলফা বিটাটাও 90 ডিগ্রি বা সমকোণ। এখন ডি যদি আলফা থেকে থিটা ডিগ্রিতে আগায় থাকে, কিউ ও বিটার থেকে থিটা পরিমাণে আগায় থাকবে। যদি এটা ছবিতে দেখানো না, এটা এমনি বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা হলো যে এখানে যে ডিকিউ অ্যাক্সিসটা থাকলো, এখন কিন্তু ফিল্ড যেটা আমাদের, যে তোমরা সবাই জানো যে চ্যাপম্যানের বই পড়ছিলা, যে যখন একটা মেশিন ঘোরে তখন কিন্তু তার যে নর্থ পোলটা থাকে, সে নর্থ পোলের যে ফিল্ডটা থাকে, তো এবং আর্মেচার রিঅ্যাকশনের কারণে কি হয়, আর্মেচারে কিন্তু আরেকটা ফিল্ড তৈরি হয়, ঠিক আছে না? আর্মেচারের যে ফিল্ড এবং রোটরের যে ফিল্ড, এদের কম্বিনেশনে কিন্তু একটা নেট ফিল্ড তৈরি হয়, নেট ম্যাগনেটিক ফিল্ড। তো কোন একটা জায়গায় কিন্তু নেট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে আছে। তো যদিও নেট ম্যাগনেটিক ফিল্ড বা কোনো একটা ফিল্ডকে আমরা যদি এফ দ্বারা প্রকাশ করে থাকি, মানে এটা হচ্ছে একটা মেশিন ঘুরতে গেলে ওই সময় তার যে ফিল্ডের ডিরেকশনটা যেদিকে থাকে, সেই ডিরেকশনটাকে আমরা চাইলে দুটো কম্পোনেন্টে ডিজলভ করতে পারি। এখন তো খুবই সহজ, যেহেতু আমাদের 90 ডিগ্রির একটা ফ্রেম আছে, এখানে সাইনোসয়েডাল এবং কোসাইনোসয়েডাল কম্পোনেন্ট আমরা ইজিলি ভাগ করে দিতে পারি। তো সেই কাজটা এখানে করা হয়, যে এখানে যে নেট ম্যাগনেটিক ফিল্ড বা টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা যেন থাকে, এই টোটাল ফিল্ডটাকে আমরা ডাইরেক্ট অ্যাক্সিস ফিল্ডে ভাগ করে দিলাম এফডি, যেটাকে আমরা কস দিয়ে প্রকাশ করতে পারি, আবার এটাকে আমরা সাইন দ্বারা প্রকাশ করতে পারি এফ কিউ। সাধারণত ডি কম্পোনেন্ট গুলোকে কস দ্বারা প্রকাশ করা হয়, কি কম্পোনেন্ট গুলো সাইন দ্বারা প্রকাশ করা হয়, বা বিপরীতটাও হতে পারে। এটা ডিপেন্ড করে তুমি থিটাটা কিভাবে ধরছো তার উপরে, থিটাটা ধরার উপরে ডিপেন্ড করতেছে যে কোন কম্পোনেন্ট গুলো কস, কোন কম্পোনেন্ট গুলো সাইন হবে। এটা হচ্ছে একদম সহজ হিসাব। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি পরের পার্টে দেখতে যাই, তাহলে আসলে এখানে দেখাচ্ছে যেখানে ভ্যালু গুলোকে বলে দেওয়া আছে, যেগুলো আমরা বললাম কেবলই, যে ডি অ্যাক্সিসটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, যে ফ্লাক্সটা দিকে যাচ্ছে সেটাই আসলে কিউ অ্যাক্সিস 90 ডিগ্রি অ্যাহেড অফ ডি অ্যাক্সিস, ডি থেকে 90 ডিগ্রি অ্যাহেডে থাকবে। এবং এখানে হচ্ছে যে সিনক্রোনাস যে মেশিনগুলো আছে, আমরা যে পার্মানেন্ট ম্যাগনেট টাইপের সিনক্রোনাস মেশিনগুলো স্টাডি করছি, তো সেটা আসলে এই ধরনের রেফারেন্স ফ্রেম দিয়ে আলোচনা করা যায়। তো আমি এইটা একটু সিম্পলিফাই করার জন্য আমি দু একটা স্লাইড শেয়ার করছি বোঝার সুবিধার্থে, তাহলে হয়তো অনেকটা সহজ হবে। আমরা এটা একটু শেয়ার করি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানেও ডি অ্যাক্সিস এবং কিউ অ্যাক্সিস ছিল এবং এখানে 3 ফেজ ছিল। আমরা ধরে নিচ্ছি ফেজ এ এর জন্য কনসিডারেশনটা কিরকম হয়। তো মনে করি এটা একটা ফেজ এ এর একটা উইন্ডিং, সেই উইন্ডিংটা কি হচ্ছে, উইন্ডিংটা ঘুরছে। এখানে অবশ্য ক্লকওয়াইজ রোটেশন দেখানো আছে, ক্লক বা অ্যান্টি ক্লকটা বড় কোনো কথা না, এটা ক্লকওয়াইজ ঘুরতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে, কিছু এসে যায় না। এবং এখানে যে আলফা অ্যাক্সিসটা যেটা দেখতে পাচ্ছ, এই আলফা অ্যাক্সিসটা কিন্তু ডি থেকে থিটা অ্যাঙ্গেলের দূরত্বে অবস্থান করছে। তাহলে আমরা যদি এটাকে স্প্লিট করে দিই দুটো ভাগে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যেটা আমাদের 3 ফেজ যে উইন্ডিংটা ছিল, মনে করি এটা হচ্ছে ফেজ এ এর জন্য, কথার কথা। তো ফেজ এ এর জন্য যদি এমন চিন্তা করি যে ফেজ এ এর এক্সিসটা ডি থেকে কতখানি দূরে আছে, সেটা দূরে আছে, তো ভালো কথা। তাহলে আমরা কি করলাম, এখান থেকে একটা আর্মেচার কারেন্ট ড্র করলাম। তো আর্মেচার কারেন্টের একটা ডিরেকশন থাকবে কোন একটা দিকে, সেই ডিরেকশন থেকে আমরা ডি এবং কিউ এ দুটো কম্পোনেন্টে ডিজলভ করে দিলাম। তো ডিজলভ করলে আমরা কি পাচ্ছি, যে একটা ডি অ্যাক্সিস এর দিকে কিছু অংশ পাচ্ছি, এটাকে অভিক্ষেপ বলা হচ্ছে। আমরা যদি যে কোনো একটা জায়গায় যদি একটা আর্মেচার কারেন্ট আঁকালে যদি প্রজেকশন নিলে যদি দুটোই পাবো। একটা প্রজেকশনকে আমরা বলতেছি হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস, একটা বলছে কোয়াড্রেচার অ্যাক্সিস কম্পোনেন্ট। তো
ট্রাইগোনোমেট্রি থেকে আমরা এটাই জানছি যে কোনো সময় কোন একটা এলিমেন্টকে দুটো কম্পোনেন্ট আমরা ভাগ করতেই পারি। এবং এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসিক রিপ্রেজেন্টেশন। এখানে কি কি থাকে, যে এখানে যেটা থাকছে ফিল্ডটাকে আমরা সাধারণত ডি অ্যাক্সিস এর দিকে কল্পনা করি। ফিল্ড মানে আমাদের যে পার্মানেন্ট ম্যাগনেট সেটা আসলে এখানে আছে। আর যেটা হলো যে আমাদের যে আর্মেচারটা আছে, আর্মেচারের তিনটা ফেস ছিল আমাদের, ওই তিনটা ফেসকে আমরা একটা ডাইরেক্ট অ্যাক্সিস এবং একটা কোয়াড্রেচার অ্যাক্সিসের ইকুইভ্যালেন্ট হিসাবে কনসিডার করে থাকি। এই হচ্ছে আমাদের কনসিডারেশন। এরপরে তোমরা আমি আরেকটা শেয়ার করি তোমাদের সাথে, সেটা হলো এগুলো মানে সবগুলাই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এটা দেখলে আমাদের টোটাল আইডিয়াটা ক্লিয়ার হবে যে আমরা যে আসলে একটা সিনক্রোনাস মেশিনের যে মডেলটা অ্যানালাইসিস করছি বা পড়ালেখা করছি, তো সেটার সাথে বেশ কয়েকটা ফ্যাক্টর একটু মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের চ্যাপম্যানের বই ছিল, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট টাইপের যে সিনক্রোনাস মেশিন, সেটার কিন্তু ম্যাথমেটিক্যাল মডেল মোটামুটি ভাবে দেওয়া আছে চ্যাপম্যানের বইয়ে। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের যে মডেলটা সেটা। তো এখানে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এখানে তিন রকম ইকুয়েশন আমরা দেখতে পাই। টর্কের ইকুয়েশনটা একটু খেয়াল করে দেখো, যে টর্ক যেটা, এই টর্ক সমান সমান আছে হচ্ছে 1.5, এখানে পি দ্বারা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, পি মানে ডিডিটি অফ 1.5 ডিডিটি অফ দিস প্যারামিটার। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, যেমন ল্যামডা দ্বারা আমি বলেছি, ল্যামডা দ্বারা বোঝাচ্ছে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা বের হচ্ছে এবং যেই ম্যাগনেটিক ফ্লাক্সটা স্টেটর উইন্ডিং কে কাট করছে অথবা ইনডিউসড করছে, যেটাই আমরা বলি না কেন, সেই স্টেটর বলতে পারি, আমরা আর্মেচারও বলতে পারি। আর্মেচার উইন্ডিং কে কাট করা যে কথা, স্টেটর উইন্ডিং কে কাট করা একই কথা। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে ল্যামডা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড, যেটা কি করছে, স্টেটর উইন্ডিং বা আর্মেচার উইন্ডিং কে ইনডিউসড করছে, সেটাই হলো আসলে এই ল্যামডা। এরপরে বাকি প্যারামিটার গুলো তোমরা সবাই জানো, যে এখানে আইকিউতে হচ্ছে যে পরিমাণ আর্মেচার কারেন্টটা ছিল, যে আর্মেচার কারেন্টের কিউ কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে আইকিউ। আর আইডি যেটা, আইডি হচ্ছে আর্মেচার কারেন্টের যে ডি কম্পোনেন্ট বা ডি অ্যাক্সিস কম্পোনেন্ট, সেটা হচ্ছে আইডি। তাহলে এখানে আছে কি কি, আইডি আছে, আইকিউ আছে, যে দুটো সম্পর্কে আমরা জানলাম, এবং আইকিউ এটা জানলাম, ল্যামডা জানলাম, 1.5 জানলাম, আর পি হচ্ছে ডিডিটি অফ এটা, অর্থাৎ ডিফারেন্সিয়াল অপারেটর এটা। এবার আমরা আসি হচ্ছে এল কি জিনিস। এল হচ্ছে ইন্ডাকটেন্স। তো তোমরা সবাই জানো যে কোনো একটা উইন্ডিং যখন থাকে, তো দুই রকম ইন্ডাকটেন্স সেখানে পাওয়া যায়। একটা ইন্ডাকটেন্সকে আমরা বলি সেলফ ইন্ডাকটেন্স, সেই সেলফ ইন্ডাকটেন্সকে আমরা হচ্ছে এল দ্বারা প্রকাশ করি, আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্সটাকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে টর্কের সাথে তোমরা লক্ষ্য করে দেখো যে কোনো ভোল্টেজের কোনো রিলেশন কিন্তু নাই এখানে। এই কথাটা বলা বিশেষভাবে এই জন্যই দরকার যে একটু আগে যে আমরা একটু দেখলাম যে আমরা মানে কন্ট্রোল ব্লকের জন্য কারেন্ট গেইনের একটা লুপ ছিল, কারেন্ট গেইনের লুপ দিয়ে কিন্তু স্পিডটাকে কন্ট্রোল করা হচ্ছিল, এবং এটা কিন্তু একটা সঙ্গত কারণেই করা হচ্ছিল, যে কেন সেখানে ভোল্টেজের কোনো মানে ব্লক নাই। এই জন্যই নাই যে টর্কের সাথে দেখো ভোল্টেজের সরাসরি কোনো রিলেশন দেওয়া নাই, সম্পূর্ণ রিলেশনটা হচ্ছে কারেন্টের। এই কারণে যখন আমরা একটা সিনক্রোনাস মোটর স্পিডকে বাড়াতে যাবো, তখন কারেন্টের মান বাড়াই দিতে হবে। সিনক্রোনাস স্পিডের মান যদি সিনক্রোনাস মোটরটাকে যদি আমরা যদি কমাই দিতে চাই, কমাই দিতে হবে। এবং এটার আরেকটা কন্ট্রোল আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের মাধ্যমে করা যায়। তো ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের মাধ্যমে করা যায় এবং কারেন্ট কন্ট্রোলের মাধ্যমে করা যায়। ঠিক আছে, এর মাধ্যমে আমরা ওটার টর্কটাকে কম বা বেশি করতে পারি। তো এই হচ্ছে আমাদের ফ্যাক্ট। তো টর্ক কম বা বেশি করলে যেটা হয়, যে পজিশনটাকে সে অ্যাডজাস্ট করার সুযোগ পায় এবং তারপর আবার সে সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি দ্বারা পরবর্তীতে কন্ট্রোল করতে হয়। এখানে যে রিলেশন দেখতে পাচ্ছি, যে আমরা যদি ডি অ্যাক্সিস এবং কিউ অ্যাক্সিস কম্পোনেন্টে ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আইডিতে এটা কার উপর ডিপেন্ড করে, আইডি ভিডি এর উপর ডিপেন্ড করে। ভিডিটা একই রকমই, আসলে ভিতে ভোল্টেজ, আইতে কারেন্ট, সবাই তোমরা জানো। এল তে হলো ইন্ডাকটেন্স। তো ভিতেও দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস কম্পোনেন্ট, সেটা হচ্ছে ভিডি, আর একটা হচ্ছে কোয়াড্রেচার অ্যাক্সিস কম্পোনেন্ট, সেটা হচ্ছে ভিকিউ। এখন এখানে যে আইডি রিলেশনশিপের মধ্যে একটা কমপ্লেক্সিটি আছে, একটু খেয়াল করে তোমরা দেখতে পাবা যে এখানে আইডি এটা ডিপেন্ড করে ভিডি এর উপরে, এমনকি আইডি নিজের উপরে ডিপেন্ড করে। আর কার উপর ডিপেন্ড করে, আর ডিপেন্ড করে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটির উপরে, এমনকি কোয়াড্রেচার অ্যাক্সিস কারেন্টের উপরে ডিপেন্ড করে। শুধু তাই না, যে মিউচুয়াল সেলফ ইন্ডাকটেন্স যেটা আছে ডিএক্সিস, সে সেলফ ইন্ডাকটেন্সের উপরে ডিপেন্ড করে। তাহলে এটা একটা কমপ্লেক্স রিলেশন হয়ে গেল, যে এখানে যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা সেপারেট হলো না, এই পাশে যে ভেরিয়েবলটা আছে আবার এই পাশে সেই ভেরিয়েবলটা রয়ে গেল। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে কিউ অ্যাক্সিস যে কম্পোনেন্টটা,
এটা ভিকিউ এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ কিউ অ্যাক্সিস যে ভোল্টেজ সেটার উপর ডিপেন্ড করছে, ভোল্টেজের কিউ কম্পোনেন্টের উপরে। এমনকি সে নিজের উপরও ডিপেন্ড করতেছে কিছুটা, আইকিউ এর উপর ডিপেন্ডেন্ট, এদের মাধ্যমে ডিপেন্ডেন্ট। আবার সেটা অ্যাঙ্গুলার ভেলোসিটির উপরও ডিপেন্ডেন্ট, এমনকি ডাইরেক্ট অ্যাক্সিসের উপর ডিপেন্ডেন্ট। শুধু তাই না, এ বাড়তি আর একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে ফ্লাক্সটা ছিল, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স যেটা কিনা ইনডিউসড করছে স্টেটর উইন্ডিংকে বা আর্মেচার উইন্ডিংকে, সেটার উপর সে ডিপেন্ডেন্ট। এটা এদেরকে সলভ করতে পারাটাই জন্য বেশ কমপ্লেক্স। এদেরকে সলভ করার জন্য একটা সবচেয়ে সহজ যে মেথডটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে পার্ক ট্রান্সফরমেশন। আমি এখন শেয়ার করছি, এটা একটু দেখলে বুঝতে পারবে যে এখানে ডি কম্পোনেন্ট এবং কিউ কম্পোনেন্ট গুলোকে ভাগ করা হয়েছে কিভাবে। যে এখানে এখানে আমি খুব সামারাইজড ভাবে ছোটভাবে নিয়ে আসছি। এটা আসলে বেশ বড় একটা ডেরিভেশন, এই ডেরিভেশনটা ডিটেইল পড়ার কোনো দরকার নেই, তোমাদের আসলে জানার জন্য আমরা এখন পড়াশোনা করতেছি, আলোচনা করতেছি। তো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো, ডি কম্পোনেন্টের যে ভোল্টেজটা এটা সমান সমান হচ্ছে এখানে যে আরডিএস টা আছে এবং এলডিএস টা আছে। আমি একটু বলে নিই, এল তে হলো আগেই বলেছি সেলফ ইন্ডাকটেন্স, এম তে হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স, পি তে হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর, ডি তে হলো ডাইরেক্ট অ্যাক্সিস, কিউ তে হলো কোয়াড্রেচার অ্যাক্সিস। এবার বাকি সবগুলো তোমরা জেনে গেছো। আর যেটা আরটা হচ্ছে উইন্ডিং রেজিস্ট্যান্স। কোনো ক্ষেত্রে আরটাকে ছোট হাতের, কোনো ক্ষেত্রে আরটাকে বড় হাতের লেখা হয়, ঠিক আছে। বাকি সব প্যারামিটারগুলো আমরা জানি। অনুরূপভাবে আই তে হচ্ছে কারেন্ট, ডি তে হচ্ছে ডি অ্যাক্সিস, কিউ তে হচ্ছে কিউ অ্যাক্সিস। এই হচ্ছে আমাদের রিলেশন। তাহলে আমরা যদি দেখতে চাই যে ভোল্টেজের যে ডাইরেক্ট কম্পোনেন্ট, এটা দুই ভাবে লেখা যায়। একটা স্টেটরের রেসপেক্টে লেখা যায়, রোটরের রেসপেক্টে লেখা যায়। স্টেটরের রেসপেক্টে যদি আমরা লিখি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এরকম, যে এখানে যে আর্মেচার রেজিস্ট্যান্সটা আছে এর সাথে থাকছে হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স, আর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে থাকছে হচ্ছে আইডিএস অর্থাৎ ডাইরেক্ট অ্যাক্সিস কারেন্ট। তার মানে কি হচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে আরএ আরডিএস প্লাস এলডি ডিডিটি অফ আইএস, একদম আইডিএস, একদম সিম্পল, প্লাস হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ ডাইরেক্ট অ্যাক্সিস এবং ডিডিটি অফ আইডিআর, ব্যাস এই পর্যন্ত। এবং প্লাস হচ্ছে এটা জিরো, কারণ এখানে আসলে কিছু নাই, মানে এখানে আসলে জিরো আছে। এটা আগেকার পদ্ধতিতে লেখা হতো, এখনকার ম্যাট্রিক্স করার সময় আমরা সাধারণত এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে থাকি, এখানেও থার্ড ব্র্যাকেট দিয়ে থাকি। তো কোনো বই এরকম ম্যাট্রিক্স ফর্মে লেখে, টেবিল ফর্মে। টেবিলটা কিন্তু একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে, আর কিছুই না। তো যে টেবিলের সেলগুলো ফাঁকা তার মানে এখানে জিরো আছে, কাজে এটার সাথে এটা গুণ করলে আসলে জিরো হবে। অনুরূপভাবে রোটরের রেসপেক্টে যদি আমরা ডাইরেক্ট অ্যাক্সিস ভোল্টেজটাকে মেজার করতে চাই তাহলে আমরা পাচ্ছি হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স পাচ্ছি, ডিডিটি অফ আইডিএস পাচ্ছি, প্লাস আর্মেচার যে রেজিস্ট্যান্স সেটা পাচ্ছি, প্লাস হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স ইনটু ডিডিটি অফ আইডিকিউ, মাইনাস সেলফ ইন্ডাকটেন্স ইনটু এখানে কি থাকছে, সেলফ ইন্ডাকটেন্স ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু আমাদের কোয়াড্রেচার অ্যাক্সিস কারেন্ট, ব্যাস শেষ। আবার কিউ কম্পোনেন্টটাকে আমরা এভাবে ভাগ করতে পারি, এটা গুণন এটা প্লাস এটা গুণন এটা প্লাস এটা গুণন এটা, তাহলে আমাদের তিনটা কম্পোনেন্ট সেপারেট হয়ে গেছে। সুবিধাটা কি দেখো, খেয়াল করে দেখো, শেষকালে যদি আমরা সলভ করি তাহলে আমাদের এই ভিডি এবং ভিকিউটাকে দেখো টোটালি ডিজলভ করা গেছে। যে এখানে যে ডাইরেক্ট অ্যাক্সিস ভোল্টেজ যেটা, এটা কার উপর ডিপেন্ড করতেছে, মিউচুয়াল ইন্ডাকটেন্সের উপর ডিপেন্ড করছে, ডাইরেক্ট অ্যাক্সিস মিউচুয়াল যে ইন্ডাকটেন্সটা আছে, এবং ডিডিটি অফ আইএফ অর্থাৎ ফিল্ড কারেন্ট যেটা আছে। যদিও আমরা যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট পড়ছি, এখানে ফিল্ড কারেন্ট বলতে এটা বোঝাচ্ছে যে যদি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা না হতো, সেখানে যদি আমরা একটা ইলেকট্রোম্যাগনেট দ্বারা ইকুইভ্যালেন্ট করতাম, তাহলে ফিল্ড কারেন্ট দিয়ে ওই ইকুইভ্যালেন্ট আমার ম্যাগনেটিক ফ্লাক্সটা লাগতো। এবং পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে কিন্তু এটা অলরেডি আমাদের অ্যাচিভ হয়ে গেছে, আমাদের কোনো ফিল্ড কারেন্ট দিতে হচ্ছে না। তাহলে বাকিটার উপরে ডিপেন্ড করতেছে যে ভিডি সমান তাহলে আসলে কি হচ্ছে। এখানে লক্ষ্য করে দেখো, আর্মেচার রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস কারেন্ট প্লাস সেলফ ইন্ডাকটেন্স ইনটু এটা ডেরিভেটিভ ডিডিটি অফ আইডি মাইনাস সেলফ ইন্ডাকটেন্স ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি আর হচ্ছে কিউ অ্যাক্সিস কারেন্ট। তাহলে লক্ষ্য করে দেখো যে এই ভিডি এটা সেপারেট হয়ে গেছে, এই পাশে আর কোনো ভিডি নাই, ঠিক আছে। এই পাশে কোনো ভিডি নাই মানে হলো এটা ভেরিয়েবলগুলো সেপারেট হয়ে গেছে, কাজে এই ভিডিটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। ভিকিউটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, ভিকিউ একইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এখানে কোনো ভিকিউ এর কোনো কম্পোনেন্ট নাই। তার মানেটা কি, তার মানে হলো যে এখানে ডি এক্সিস এবং কিউ এক্সিসটাকে আমরা সেপারেট ভাবে ক্যালকুলেট করতে পারি। এই মডেলটা যে বইয়ে লেখা আছে সেই মডেলের আমি সাজেশনটা এখানে দেওয়া আছে, যে জেনারেলাইজড থিওরি অফ ইলেকট্রিক্যাল মেশিনস এর ডক্টর পিএস বিমরা, ওনার বইতে উনি এটাকে ডিজলভ করে আলাদা করে উল্লেখ করছেন। তো এখন আমরা যদি এটা ভেক্টর অ্যানালাইসিস করি, যে আমরা যে ইলেকট্রিক্যাল মেশিনটা পড়লাম সেই মেশিনের আসলে ফেজর বা ভেক্টরটা কেমন হবে, আমি দুটোকে পাশাপাশি দেখানোর চেষ্টা করছি। যে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মেশিনটা মোটর হতে পারে, জেনারেটর হতে পারে, তো দুই ক্ষেত্রে দুই রকম। আগের মতো করে আমরা ডাইরেক্ট অ্যাক্সিসটাকে এক্স এর দিকে উল্লেখ করছি,
এবং কোয়াড্রেচারটাকে ওয়াই অ্যাক্সিস এর দিকে উল্লেখ করছি। মোটরের ক্ষেত্রেও তাই করছে, জেনারেটরের ক্ষেত্রেও তাই করা হয়েছে। তো যখনই আন্ডার লোডেড কন্ডিশন তখন সেখানে একটা আর্মেচার কারেন্ট আছে আইএ, তো মোটরের ক্ষেত্রে ওখানে একটা আইএ আছে। তো এই আইএটাকে কি করা হয়েছে, দুটো পার্টে ডিজলভ করা হয়েছে। একটু আগে ছবিতে আমরা যেটা ব্যাখ্যা করলাম, যে এখানে একটু আগে যে ছবিটা দেখলাম, এখানে আইএটাকে যেভাবে ডিজলভ করা আছে এখানে ঠিক তাই করা আছে। দেখো দুই ক্ষেত্রে একই রকম, আইএটাকে ডিজলভ করে আইডি আইকিউ, এখানেও আইএটাকে ডিজলভ করে আইডি আইকিউ। এবং এখানে দুটো ফ্যাক্টর একটু মনে রাখতে হচ্ছে, যে আমাদের যে থিটাটার মান কেবলই আমরা উল্লেখ করলাম, যে থিটাটা কি জিনিস আসলে, থিটাটা আমরা কোথায় ব্যাখ্যা করলাম, থিটা ব্যাখ্যা করেছি হলো যে আমাদের যে ফিক্সড যে ফ্রেমটা আছে বা স্টেশনারি যে ফ্রেম, স্টেশনারি ফ্রেমের সাপেক্ষে যে রোটেটিং ফ্রেম আছে, সেই রোটেটিং ফ্রেমের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। স্টেশনারি ফ্রেমের সাথে রোটেটিং ফ্রেমের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। এখানেও তাই আছে, স্ট্যাটিক সাথে রোটেটিং ফ্রেমের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। এবং ডেল্টাটা হচ্ছে লোড অ্যাঙ্গেল, ডেল্টা হচ্ছে লোড অ্যাঙ্গেল। এরপরে ভিটি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ, আইআরএ হচ্ছে আর্মেচার কারেন্ট এবং আর্মেচার রেজিস্ট্যান্স। এখন আমরা সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে যেটা জানি, এখান থেকে এই বরাবর যদি আমরা দাগটা টেনে দিই তাহলে আমরা থাকছে ইজি বা জেনারেটর ভোল্টেজ। সিনক্রোনাস জেনারেটর হলে ইজি হলো জেনারেটর ভোল্টেজ। ইজি এর মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, ইজি ইজ ইকুয়াল টু ভিটি প্লাস আইএ আর এ, যদি ভেক্টর দিয়ে হিসাব করি, অথবা ভিটি প্লাস জে আই আর এ, এভাবে আমরা হিসাব করতে পারি। এবার এখানে কিন্তু আবার দুটো কম্পোনেন্ট ছিল, আইআর এর মধ্যে একটা কম্পোনেন্ট আছে, একটা আইআরএ প্লাস জে এক্সএস আইআরএ, তাই না? একটা হচ্ছে মিউচুয়াল, একটা হচ্ছে ইন্ডাকটিভ কম্পোনেন্ট, একটা হচ্ছে রেজিস্টিভ কম্পোনেন্ট, এই দুটো মিলে এটা। তো যাই হোক, আমরা যদি এখান থেকে সাম টোটাল করে দিই, এখান থেকে আমরা পাচ্ছি হলো জেনারেটর ভোল্টেজ। তো এগুলো তোমরা মোটামুটি সবাই জানো যে আসলে এটা কিভাবে হয়। তো এটা কিছুই না, জাস্ট এই ভেক্টর সম্পর্কে আমরা চ্যাপ্টার নেব মোটামুটি জানছি। এখানে হয়তো একটু ভিন্নভাবে আঁকানো আছে, কিন্তু মূল জিনিসটা একই। অনুরূপভাবে আমরা যখন মোটরের আলোচনায় আসবো, তখন আমরা দেখতে পাচ্ছি যে মোটরের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি, যে আমরা যে ভিটিটা দিচ্ছি, ভিটি থেকে যখন আমরা আইআর এবার বিয়োগ দিব, তখনই আমি এটা এই ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমরা ব্যাক ইএমএফ যখন হিসাব করি, ব্যাক ইএমএফ হচ্ছে যে টার্মিনাল ভোল্টেজ যেটা দিই আমি মোটরে, সেখান থেকে ওটার যে আর্মেচার রেজিস্ট্যান্স এবং আর্মেচার কারেন্টের বিয়োগফল যেটা হয়, এটাই কিন্তু অরিজিনাল আসলে ব্যাক ইএমএফ হিসেবে কাজ করে। আর এখানে হচ্ছে সামেশন ভিটি প্লাস আইআর। তো দেখে বুঝতেই পারছো যে একটার সাথে আরেকটা খুবই কাছাকাছি, পার্থক্যটা আসলে খুবই কম। তো এই হলো এই মোটর এবং জেনারেটরের, যে একই রকম যদি মেশিন হয়ে থাকে তাদের মধ্যে ডিপেন্ডেন্সি গুলো আসলে এরকম হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ফেজর বা ভেক্টর। আর একটা আলোচনা দরকার, সেটা হলো আমাদের, এবার নিউ শেয়ারে যাই আমরা। আচ্ছা, নিউ শেয়ারে যাই। তো একটু লক্ষ্য করে দেখো যে আমরা যে একটু আগে পড়াশোনা করলাম, তো এখানেও আসলে ম্যাথমেটিক্যাল মডেলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি আইডি এবং আইকিউটার জেনারেল যে এক্সপ্রেশনটা আছে, এই আইডি নিজের উপর ডিপেন্ড করতেছে এবং আইকিউর উপর ডিপেন্ড করছে, আমরা একটু আগে যেটা বললাম। আবার যে এখানে কোয়াড্রেচার যে কারেন্ট, সেটা আবার কোয়াড্রেচার কারেন্ট নিজের উপর ডিপেন্ড করছে। তো এই কারণে আসলে এদেরকে সরাসরি ইউজ করা যায় না কোনো এক্সপ্রেশনে। এই কারণে একটা কি করতে হবে, আমাদেরকে ট্রান্সফর্ম করতে হয়। ট্রান্সফর্মটা একটু বুঝতে হবে যে ট্রান্সফর্মটা আসলে আমরা কেন করছি। ট্রান্সফরমেশনের উদ্দেশ্য হলো যে আমরা যেন ভেরিয়েবলগুলোকে সেপারেট করে আমরা যেন ক্যালকুলেশনটা করতে পারি। ঠিক আছে, এটা হলো মেইন উদ্দেশ্য। তো এখানে কতগুলো জেনারেল প্যারামিটার দেওয়া আছে আগের মতোই, ভিডি এবং ভিকিউ গুলো ডাইরেক্ট কোয়াড্রেচার ভোল্টেজ, আইডি আইকিউটাও কোয়াড্রেচার কারেন্ট যেটা বললাম। আর আরএসটা কিছুই না, এটা হচ্ছে উইন্ডিং রেজিস্ট্যান্স। কোনো জায়গায় এটা স্ট্যাটরে থাকে, উইন্ডিংটা যেহেতু স্ট্যাটরে থাকে দেখে কোনো জায়গায় এটাকে আরএস লেখে, আবার উইন্ডিংটা যেহেতু আর্মেচার সেই হিসেবে এটা কোনো জায়গায় আর এ লেখা থাকে, কোনো জায়গায় স্মল আর লেখা থাকে, কোনো জায়গায় ক্যাপিটাল আর লেখা থাকে, জিনিসটা একই। আর এলডিএলকিউটা একই রকম, যে সেলফ ইন্ডাক্টেন্স, এখানে যদিও সেলফ কথাটা লেখেনি, তোমরা বুঝে নিবা যে শুধু ইন্ডাক্টেন্স মানে হলো সেলফ ইন্ডাক্টেন্স। যতক্ষণ না মিউচুয়ালের কথা উল্লেখ আসে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ইন্ডাক্টেন্স দিলে আমরা বুঝবো হলো সেলফ ইন্ডাক্টেন্স। আর ওমেগা দ্বারা আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে বুঝবো বা স্পিডটাকে বুঝবো, আর ল্যামডা দ্বারা বুঝবো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ। এবং কোনো ক্ষেত্রে এফ থাকে, কোনো ক্ষেত্রে এফ থাকে না। এফ তে বোঝায় হচ্ছে ফিল্ড, অর্থাৎ এই পার্মানেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ, সেটার মাধ্যমে ফিল্ড অ্যাচিভ হয়। এই হিসাবে এখানে আমরা ফিল্ড উল্লেখ করে থাকি, আদারওয়াইজ এটা হলো ল্যামডা।
কোনো কোনো জায়গায় সাই দ্বারা উল্লেখ থাকে ইত্যাদি। তো এই হলো আমাদের ব্যাপার। আর এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা যদিও পার্মানেন্ট সিনক্রোনাস মেশিন অনেকগুলো অ্যাডভান্টেজ আলোচনা করেছি, কিন্তু এর বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সবাই তোমরা জানো যেহেতু পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ডটাকে কন্ট্রোল করা যায় না, ফিল্ডটা হচ্ছে ফিক্সড, যার কারণে এখানে কিন্তু ফিল্ড কন্ট্রোলের মাধ্যমে বা ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলের মাধ্যমে আমরা কিন্তু আসলে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি না। এটা কিন্তু আমাদের একটা লিমিটেশন। কাজে এটা একটা লিমিটেশন যেটা কিনা ইলেকট্রোম্যাগনেটিক টাইপের সিনক্রোনাস মেশিনগুলোতে ছিল। আর এর মধ্যে ডিম্যাগনেটাইজেশন ইফেক্ট হয়, বা এখানে রিম্যাগনেটাইজেশন দুটোই লেগেছে, একই জিনিস, রিম্যাগনেটাইজেশন অথবা ডিম্যাগনেটাইজেশন বলা হয় এটাকে। ইফেক্টটা একটা প্রবলেম। আমরা বিএইচ কার্ভ আলোচনা করার সময় আলোচনা করেছিলাম যে কিভাবে রিম্যানেন্স ম্যাগনেটিজম কমে যাচ্ছে এবং কোর্সিভ ফোর্সের দিকে যত এগোতে থাকে এটার ম্যাগনেটাইজেশন ততই কমতে থাকে, এবং ওভারলোডিং হয়ে গেলেও কি হয়ে যায়, ডিম্যাগনেটাইজেশন হয়ে যায়। 20 টেম্পারেচারে চলে গেলেও ডিম্যাগনেটাইজেশন হয়ে যায়, বা টেম্পারেচার রেজ করলে হয়, বা বাড়ি খেলে ইত্যাদি, বা দীর্ঘদিন ব্যবহারের কারণে, এবং অনেকগুলো কারণ আছে। এই সমস্ত কারণে আস্তে আস্তে এটা কমে যায়। এগুলো হচ্ছে একটা চ্যালেঞ্জ। আর হায়ার কস্ট হচ্ছে শুধুমাত্র সব ক্ষেত্রে প্রযোজ্য না, এটা কস্ট ইফেক্টিভও হয় যদি ছোট মেশিন হয়ে থাকে। ছোট মেশিনগুলোর জন্য পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মেশিনগুলো অনেক কস্ট ইফেক্টিভ, কিন্তু বড় মেশিন হয়ে গেলে এটা আর কস্ট ইফেক্টিভ হয় না। আর অ্যাডিশনালি এখানে কতগুলো অ্যাডভান্টেজও আছে, যেমন এই অ্যাডভান্টেজগুলো সেদিন আলোচনা হয়নি, বাকি কিছু অ্যাডভান্টেজ আছে। যে সেটা হলো যে এখানে যে কনভেনশনাল যে ফিল্ড যে উইন্ডিং গুলো ছিল আমাদের কনভেনশনাল যে সিনক্রোনাস মেশিন গুলো, তো এখানে আসলে ফিল্ড উইন্ডিং গুলো লস ভাবে হয় না। পাওয়ার ডেন্সিটিটা অনেক হাই, এবং এখানে ইনার্শিয়াটাও মোটামুটি লো। ইনার্শিয়া লো হওয়ার কারণ হচ্ছে রোটরের মাস যেহেতু কম হয়, মাস কম হলে ইনার্শিয়া কম হয়, আর এটা রোবাস্ট কনস্ট্রাকশন, এফিসিয়েন্সিটা বেশি। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। এবং তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি আমি, সেটা হলো যে তোমাদের সিআর কি এখানে আছো? আমাদের ইউনিভার্সিটিতে নতুন একটা রুল দিয়েছে, সেটা হলো যে আমাদের অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে এখন, বুঝছো? এখন থেকে প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স ইউনিভার্সিটিতে জমা দিতে হবে। তোমরা খালি একটা কষ্ট করে কাজ করো, আমি নোট করে রাখছি আজকে টোটাল অ্যাটেন্ডেন্স হচ্ছে 33। হ্যাঁ, 33 হচ্ছে তোমাদের টোটাল অ্যাটেন্ডেন্স আজকে সেকশন সি এর। তো তোমরা সিআর যারা আছো আমাকে তোমাদের একটা রোলের অ্যাটেন্ডেন্স যদি ইমেলে দিয়ে রাখতে পারো, হ্যাঁ, অথবা জুমে দিয়ে রাখতে পারো, তাহলে হয় আর কি। কারণ আমি যদি রোল কল করতে শুরু করি প্রতিদিনই প্রায় 10 মিনিট সময় নষ্ট হয়ে যাবে ক্লাসের টাইমে। হ্যাঁ, তো এই টাইমটা আসলে নষ্ট করাটা আমাদের জন্য ঠিক হবে না। অন্যান্য সেকশনের স্টুডেন্ট ওভাবে কোঅপারেট করছে, হ্যাঁ, তাদের সিআর হোক বা যে কোনো একজন হোক, তারা এই অ্যাটেন্ডেন্সটা আমাকে হয় ইমেলে বা রোল ক্লাসরুমে দিচ্ছে। তো তোমরা তারা দিয়ে দাও এভাবে নাকি? এখানে যে আমরা অ্যাটেন্ডেন্স যারা স্যার আছি প্রতিদিনেরটা যারা যারা অ্যাটেন্ডেন্স থাকবে তাদের আইডি, আচ্ছা, রোল নাম্বারটা, রোল নাম্বারটা শুধু রোলগুলো দিলেই হবে, আর টোটাল নাম্বারটা এক্সিড করো না। আমি তো নোট করে রাখছি আজকে টোটাল 33 স্টুডেন্ট অ্যাটেন্ড করছে, আমার তো এখানে স্কুল আছে। আমাকে যে অ্যাটেন্ডেন্স শিটটা পাঠাবে টোটাল স্টুডেন্ট যেন 33 থাকে, ব্যাস তাহলেই হবে। বুঝতে পারছো তো? এটা তুমি ইমেলে দিলেও হবে, গুগল ক্লাসরুমে দিলেও হবে, ওয়ার্ড ফাইলে দিলেও হবে, পিডিএফ দিলেও হবে। ইমেলে আমরা যদি পার্টিসিপেন্টের ওটা স্ক্রিনশট তুলে যদি স্যার দিয়ে দেখি তাও হবে, ফার্স্ট টু লাস্ট স্ক্রিনশট দিয়ে দিলেও হবে, তাও হবে। একটা কোনো ভাবে রেকর্ডটা দাও, মানে এটা ইউনিভার্সিটি চাচ্ছে আর কি আমাদের কাছ থেকে। এখন আমরা ক্লাস টাইমে ধরো এই অ্যাটেন্ডেন্সের দিকে মনোযোগ দিলে আমরা আসলে ক্লাসটা ভালো, মানে এটা ক্লাসের ইয়ে হয় আর কি, মানে 5-10 মিনিট সময় দেখা যাবে যে এগুলো করতে গেলে নষ্ট হবে। তোমার স্ক্রিনশট যদি দিয়ে দাও ফার্স্ট টু লাস্ট, তাও হবে, অসুবিধা নেই। তাহলে যেন রোলগুলো অবশ্যই থাকে, আমাকে তো নাম দিলে হবে না, তো রোল দিতে হবে। অনেকের আবার আইডিতে দেখতেছি রোল আছে কি নাই, তো একটু দেখে নিও তোমরা। তো সেভাবেই দাও, তাহলে এটা গুগল ক্লাসরুমে আজকের মধ্যে পোস্ট করে দিও তোমরা, হ্যাঁ, অথবা ইমেলে দিও, যেভাবে ভালো মনে করো, তবে দিও আর কি, এটা দিতে হবে ইউনিভার্সিটিতে। ঠিক আছে? জি স্যার। এই আর কি। আর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনও করতে পারো আজকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের স্লাইডগুলো একটু যদি প্রোভাইড করা যেত স্যার ভালো হতো। স্লাইডগুলো সবগুলো প্রোভাইড করার জন্য আমি গোছাচ্ছি স্লাইডগুলো, এটা হেডিং দিয়ে পাঠাতে হবে। তো স্লাইডগুলো বিভিন্ন নেটের বিভিন্ন জায়গা থেকে নেওয়া, হ্যাঁ, একটু একসাথে একটু করে পাঠালে ভালো হবে আর কি। আমি দিয়ে দেবো, খুব শীঘ্রই দিয়ে দেবো তোমাদের স্লাইডগুলো। আর এখনো তো কুইজ শুরু হয়নি, নেক্সট উইক থেকে শুরু হবে। এখন উইকডেজ পেয়েছি, এই কদিন ক্লাসের জন্য ব্যস্ত ছিল, যে শুক্র শনিবারের মধ্যে দিয়ে দেবো কাল পরশু। স্যার ভিডিওগুলো প্রোভাইড করলো স্যার, খুব ভালো হইতো স্যার। ভিডিওগুলো দিতে নিষেধ করছে তো ইউনিভার্সিটি থেকে এখন। স্যার কয়েকজন স্যার দেওয়া শুরু করছে স্যার। আচ্ছা, তোমরা ওই পাশ থেকে কিছু করতে পারো না? কত সফটওয়্যার আছে, স্ক্রিন রেকর্ডার, এই সেই কথা রেকর্ড করা যায়। আমাদের দিক থেকে যদি নিষেধ আছে, আমরা যদি গুগল ক্লাসরুম এগুলো যদি শেয়ার করি, ইউনিভার্সিটি তো মনিটর করবে, ভবিষ্যতে সমস্যা হতে পারে। মানে ভিডিওটা সরাসরি ভাবে তো দেওয়া এরকম মানে নিষেধ আর কি আমাদের, বুঝছো?
এক কাজ করা যায়, যদি তোমরা পেন ড্রাইভে করে একদিন এসে নিয়ে যাও, আমি হাতে রেখে দিলাম, কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে দিলে তো এটা প্রবলেম হতে পারে। আমার মনে হয় ওই দিক থেকে তোমরা রেকর্ডিং এর কিছু ব্যবহার করলে ভালো, অনেক স্টুডেন্ট করছে এরকম, ওই যে কি কি সব সফটওয়্যার পাওয়া যায় না অনলাইনে, ইনস্টল করে দিলে তোমাদের কম্পিউটার ওই দিক থেকে ভয়েস এবং স্ক্রিন সব রেকর্ড হয়ে থেকে যায়। স্যার তাহলে স্যার জুমের স্যার রেকর্ডটা স্যার আমাদের যে কোনো একজন স্যার করলেই হয় স্যার। স্যার আপনি যদি স্যার যে ওপেনটা কি করে দেন স্যার, তাহলে আমরা যে কোনো একজনের ল্যাপটপে ক্লাসের রেকর্ডটা নিজেরা করে রাখলাম। সেটাও হয়, কিন্তু তোমরা সফটওয়্যার দিয়ে করতে পারবে না, তোমাদের তো মানে ফ্রি সফটওয়্যার কিছু পাওয়া যায় না, স্ক্রিন রেকর্ডিং, কথা রেকর্ডিং সব হয়ে যায়, এরকম থাকে না সফটওয়্যার? স্যার এটা ভয়েস হয় না স্যার, করা যায় না স্যার ভয়েস হয় না, এমনি রেকর্ড হয়। আচ্ছা দেখি তাহলে আমি নেক্সট ক্লাসে আমাকে তো মনে করে দিও, আমি তাহলে এখান থেকে অ্যালাউ রেকর্ডিং কি একটা আছে সেটা করে দিব, তোমরা তাহলে করে দেবে। মানে আমি তোমাদেরকে রেকর্ড সাপ্লাই দিলে গুগল ক্লাসরুমে সমস্যা হবে, এটা ইউনিভার্সিটির হেড স্যাররা নিষেধ করে দিয়েছে তোমাদেরকে মিটিং করে ক্লাসের শুরুতেই, এটা তো দিলে আবার কি ঝামেলা হয় এটা ভাবতেছি। স্যার আসসালামু আলাইকুম স্যার, এখন পর্যন্ত যেগুলো রেকর্ড হয়েছে সেগুলো ক্লাসরুমে না দেন, আমাদের সিআর এর ইমেইলে যদি মেইল করে দিতে পারতেন তাহলে আর কি ভালো হতো আমাদের জন্য, সবগুলার একটা রেফারেন্স থাকতো আর কি। পড়ার সময় তো স্যার মানে এত কিছু তো এখন মনে থাকে না, মানে নোট করলেও তো ধরেন স্যার অনেক কিছু স্কিপ হয়ে যায়, তো আবার ভিডিও শুনে পড়লে তখন অনেক ভালো হয় আর কি। ঠিক আছে, আমার নিজের থেকে তো অসুবিধা নাই, কিন্তু আমার মনে হয় কি তোমরা রেকর্ডিংটা করলে ভালো হতো, আমাদেরকে যেহেতু নিষেধ করছে আমাদের রেকর্ডিং করাটা কি ঠিক হবে এটাই ভাবছি। মানে তোমাদেরকে যদি অ্যালাউ করে দিই তোমরা রেকর্ডিং করতে পারো, সেটাই মনে হয় ভালো। আমাদের পারমিশনটা দিয়ে দিলেই হবে স্যার। ঠিক আছে, তোমাদেরকে আমি নেক্সট টাইম থেকে পারমিশনটা দিয়ে দিব। আমি আমার মনে হয় তোমাদের দিক থেকে করলে নিরাপদ হয়, বুঝছো ব্যাপারটা? তোমাদেরকে তো নিষেধ করেনি রেকর্ড করতে, রেকর্ড তো নিষেধ করছে আমাদেরকে, মানে আমাদেরকে রেকর্ড করতে নিষেধ করেনি, আমাদেরকে নিষেধ করছে রেকর্ডেড ভিডিওটা তোমাদেরকে যেন আমি না দিই, বুঝছো ব্যাপারটা? তো তোমরা যদি ওদিক থেকে রেকর্ড করবা তাহলে তো তোমাদের কিছু নিষেধ করে, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যালো, জি স্যার। আমাকে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিও তোমরা। জি স্যার। ঠিক আছে তো, তাহলে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আমার দেখা হবে AD1 তোমাদের সাথে সোমবার 10:30টায় ক্লাস আছে, তো সে পর্যন্ত ভালো থাকার জন্য চেষ্টা করো, আর দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।